বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজ আবারও আপনাদের সামনে হাজির হলাম। যাক, আমি আজকে যে প্রসঙ্গটা নিয়ে হাজির হয়েছি সেটা অতীব একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। সেটা হচ্ছে বাংলাদেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন সাচ এজ জাতিসংঘ, ILO, WHO, WFO, এই ধরনের বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন আছে। তারপর IBRD আছে, ADB আছে, IDB আছে, IMF আছে, UNHCR আছে, ইউনেস্কো আছে। এই ধরনের বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন আছে। সংগঠনের সহযোগী সংগঠন এই ধরনের বিভিন্ন সংগঠন আছে। তো আমি সেই প্রসঙ্গগুলো নিয়ে আজকে কথা আমাকে বলতে হচ্ছে। আপনারা জানেন যে আমি যতদূর দেখেছি শুনেছি, ডক্টর ইউনূস সরকার নাকি ASEAN-এর সদস্যপদ গ্রহণের জন্য বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তার সরকার নাকি ASEAN-এর সদস্যপদ গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। যাক, আমরা শুরু থেকে বলে আসছি যে কোনো অবৈধ ও অসাংবিধানিক সরকারকে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা মেনে নেবে না, তাকে মানবে না, তার সাথে কোনো কাজ করবে না। শুধু তাই নয়, আমরা কোনো অবৈধ অসাংবিধানিক সরকারকে দেশ পরিচালনা করতে দেব না, দেশের নেতৃত্ব রাখতে দেব না, কাউকে তাদের প্রতি আনুগত্য স্বীকার করে দেব না, এবং কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের সাথে তাদের সাথে কোনো কাজ করে দেব না। এমনকি কোনো ব্যক্তি প্রতিষ্ঠানকে দিব না তাদের সাথে কোনো কাজ করতে। সেটা শতভাগ নিশ্চিত। সেটা অবৈধানিক সরকার যেটা আছে তারা আমি ওইদিকে না গিয়ে শুধু এদিকে সময়টা দিই। যেটা হচ্ছে, আর আমার মনে হয় না যে আর কোনো অবৈধ অসাংবিধানিক সরকার এদেশে আসীন হবে, এবং এটাই আমার মনে হচ্ছে যে ইউনূস সরকারই সর্বশেষ সেই অবৈধ অসাংবিধানিক সরকার। আমরা সে ব্যাপারে আশাবাদী। যেটা বলতে চাইছিলাম যে আমরা যেহেতু আর দেশে ভবিষ্যতে এই ধরনের কোনো সম্ভাবনা নেই অবৈধ অসাংবিধানিক সরকার কমাতে যাওয়ার, তাহলে আমি ইউনূস সরকারের উদ্দেশ্য করে বলছি যে আমরা ইউনূস সরকারকে দেব না, তাকে দেশের জনগণের সাথে, দেশে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের সাথে কাজ করতে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সংগঠন রাষ্ট্র আছে, বিভিন্ন বৈদেশিক অন্যান্য রাষ্ট্র আছে, তাদের কারোর সাথে কোনো ধরনের কাজ করতে দেব না। আমরা এদেশের জনগণ দেব না, বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট দেবে না। যাক, তো আমি একটা সুন্দর একটা একটা খুশির সংবাদ দিয়ে আজকে শুরু করতে পারলাম। যাক, আমি বেশি দীর্ঘায়িত করবো না। যে সেটা হচ্ছে, আপনারা নিশ্চিত থাকুন দেশবাসী, দেশের জনগণ, দেশের সম্মানিত নাগরিকগণ, যে এই অবৈধ অসাংবিধানিক আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করে পেয়েছি। ঠিক আছে, আমরা যেটা এটা বলে নেই যে কি খুশির সংবাদ হচ্ছে যে এই দেশে অবৈধ অসাংবিধানিক পন্থায় দেশে আর কোনো সরকার অধিষ্ঠিত হতে পারবে না। ডক্টর ইউনূস নেতৃত্বাধীন যে অবৈধ অসাংবিধানিক সরকারটা আছে সেটাই সর্বশেষ সেই সরকার। যাক, দেখেন, একটা স্বৈরাচার সরকারকে আমরা হটিয়েছি। ওরা আমাদের আন্দোলনের প্রতি ভীত সন্ত্রস্ত হয়, দেশের জনগণের প্রতি, আমাদের প্রতি পরাজয় বরণ করে ওরা শুধু পদত্যাগই করেনি, ক্ষমতা থেকে, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে ওরা দেশ ছেড়ে পালিয়েছে। আর সেটা কিসের জন্য? সেটা প্রাণ বয়ে পালিয়েছে। আপনারা জানেন, এটা আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারি। তার দেশ ছাড়ার পেছনে যতটা না আমাকে ঝামেলা ফেলার কারণ ছিল, আমার মনে হয় তার চেয়ে কম না যে এই এটা ছিল যে প্রাণ বয়, আমি যদি বাঁচার জন্য দেশ ছেড়ে পালিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, তো আমাকে ঝামেলা ফেলার জন্য সে দেশ ছেড়ে চলে গেছে, আমি এটা বলতে বাধ্যই হয়েছে এক পর্যায়ে। ঠিক আছে, কারণ দেখেন, আমি তো এটা বলেছিলাম বেশ কয়েকবার যে দেশ যখন সে যদি পদত্যাগ করে, তাহলে পরবর্তী সরকার দায়িত্ব না রাখা পর্যন্ত তাকে দায়িত্ব থাকতে হবে, পালন করতে হবে। আর একটা কথা হচ্ছে, আমি এটা বলেছিলাম যে আপনারা যদি সংসদটা আগে ভেঙে দিয়ে দেন, ঠিক আছে, তাহলে আর সরকারকে পদত্যাগ করতে হবে না। কিন্তু সরকার যদি পদত্যাগ করে, তাহলে অবশ্যই সংসদটা ভেঙে দিতে হবে। মানে কথাটা হচ্ছে, আমরা ওই সরকারকে মানি না, কারণ সরকার অবৈধ। তারপর হচ্ছে কথাটা হচ্ছে, এই সরকারটা গঠিত হচ্ছে একটা অবৈধ অসাংবিধানিক সরকার থেকে। তো সরকার যখন পতন করবে, তার এই সংসদের পতন করতে হবে।
আর যেহেতু না, আমাদের কথা হচ্ছে আমাদের সরকারের পতন করতে হবে এবং অবৈধ সংসদ ভেঙে দিতে। আমাদের এই যে দফা ছিল, আমার 1 নম্বর দফা ছিল সরকারের পদত্যাগ, 2 নম্বর দফাটা ছিল অবৈধ জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। তা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমাদের এই 2টা দফা ইতিমধ্যে পূরণ হয়ে গেছে। তারপরে যে দফাটা আছে সেটা হচ্ছে অবৈধ কী বলে, 3য় দফাটা যেটা, সেটা হচ্ছে এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। আমরা সেদিকে এড়াচ্ছি, আমরা সেটাও সম্পূর্ণ আশাবাদী যে আমরা সেক্ষেত্রেও সফল হয়ে যাব, হয়তো কয়েকদিন সময় লাগছে আর কি। যাক, সম্মানিত দেশবাসী, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, গণপ্রজাতন্ত্রী দেশ। বাংলাদেশ একটি গণপ্রজাতান্ত্রিক দেশ। এই দেশের জনগণ ভোটের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে দেশের আইন অনুযায়ী, এবং সেই জনপ্রতিনিধিদের মধ্য থেকে কয়েকজন মিলে সরকার গঠন করে। আর এই সরকারের নেতৃত্বেই এই দেশের সব কিছু, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, মানে শহর, সব কিছু যা আছে দেশের সব কিছু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওই সরকারের নিয়ন্ত্রণে থাকে। তার একটু স্পষ্ট করে বললে, সরকারি এই দেশকে প্রত্যক্ষ পরোক্ষভাবে নেতৃত্ব দিয়ে থাকে। এটা হচ্ছে যেহেতু পার্লামেন্টারি গভর্নমেন্ট সিস্টেম, সংসদে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটি মন্ত্রী পরিষদ সেই কাজটা করে দেশের আইন অনুযায়ী। তো একটি স্বাধীন দেশ হিসেবে আমাদের পররাষ্ট্রনীতি রয়েছে। আমাদের পররাষ্ট্রনীতি খুবই সুন্দর পররাষ্ট্রনীতি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সেটা হচ্ছে আমরা কারোর সাথে শত্রুতা চাই না, আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই। উই বিলিভ ইন ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ব্যালেন্স টু নান। আমরা সেই পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করি। তো যেহেতু আমরা স্বাধীন পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করি, এবং আমরা বিশ্বাস করি আমরা কারোর সাথে কোনো ধরনের শত্রুতা চাই না, আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই, সুসম্পর্ক চাই, ভালো সম্পর্ক চাই। তার মানে এই হচ্ছে আমরা আন্তর্জাতিক বিষয়ে আমরা কোনো ধরনের ঝামেলা জড়াতে চাই না। আমরা ব্লাড দিয়ে, নগদ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি। সো আমরা কোনো ধরনের ঝামেলাই আমরা যেতে রাজি না। আপনারা জানেন বর্তমান বিশ্ব ব্যবস্থা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে বিশ্ব ব্যবস্থাটা আসছে সেটা হচ্ছে মূলত, আমি প্রসঙ্গে যাই হোক, এখানে কিন্তু তারপর থেকে আন্তর্জাতিক সংগঠনগুলোর যে ভূমিকাটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এক পর্যায়ে সেটা জনপ্রিয়তা আকাশচুম্বী ছিল। এখন আপনারাই ভালো বলতে পারবেন, আমার নিজ দলীয় তো এ ব্যাপারে উপলব্ধি আছে, ঠিক আছে। তো যাই হোক, বর্তমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী যে বিশ্ব ব্যবস্থাটা সেটা কিন্তু অনেকটা আন্তর্জাতিক সংগঠনগুলোর অনেক ভূমিকা সেই বিশ্ব ব্যবস্থায়, ঠিক আছে। এর মধ্যে জাতিসংঘ প্রতিষ্ঠা, কিন্তু জাতিসংঘের আগে সংগঠন ছিল, তবে জাতিসংঘ প্রতিষ্ঠা এবং তার যে কার্যক্রম সেটা খুবই ভালো কার্যক্রমই ছিল, ঠিক আছে। তারপরে আছে বিভিন্ন সহযোগী সংগঠন, ইউনেস্কো, ইউএনএইচসিআর, আইবিআরডি সহ বিভিন্ন সহযোগী সংগঠন আছে জাতিসংঘে, ঠিক আছে। সেই সংগঠনগুলো বিভিন্ন ভূমিকা পালন করে আসছে। তার মোট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্ব ব্যবস্থায় সংগঠনগুলোর ভূমিকাটা ভালো। এখন এই ভূমিকাটা ভালো বলেই কিন্তু এই জাতিসংঘ সহ যে অন্যান্য সংগঠনগুলোর এইভাবে জনপ্রিয়তা বৃদ্ধি করেছে, এবং পৃথিবীর যে প্রায় সবকটা রাষ্ট্রই এসব সংগঠনের সদস্য, ঠিক আছে। কোনোটা যেমন জাতিসংঘের সদস্য 193টা রাষ্ট্র জাতিসংঘের, পৃথিবীর 193টা রাষ্ট্র জাতিসংঘের সদস্য। এরকম আইএলওরও এরকম কাছাকাছি, ইউএনএইচসিআর কাছাকাছি। তারপরে মানে এই ধরনের বিভিন্ন সংগঠন যেগুলো আছে, তার মনে করেন এই WHO, তারপর ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এই ধরনের বিভিন্ন জাতিসংঘের সংগঠন, আইবিআরডি, IMF, এই ধরনের বিভিন্ন সংগঠনের সদস্য সংখ্যা দেখবেন যে প্রায় কাছাকাছি, খুব বেশি না, ঠিক আছে, কম বেশি না আর কি। তো এর বিভিন্ন সংগঠন আছে যে কম বেশি না, কাছাকাছি। আর অনেক সংগঠন জাতিসংঘের যে সদস্য তার চেয়ে মানে কম না, প্রায় কাছাকাছি, এরকম অনেক সংগঠন আছে। তো যেহেতু সংগঠনগুলো জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল, তাদের কার্যক্রম ভালো ছিল। আমি যদি কেউ বলে যে ভালো আছে, হ্যাঁ, পজিটিভলি বিশ্লেষণ করে অনেক ভালো দিক আসতে পারে, আমরা যেটা দেখি জানি অবশ্যই ভালো দিক আছে। তো ভালো দিক আছে বলেই এইসব সংগঠনেরকে বিভিন্ন সদস্য হয়েছে, বিভিন্ন রাষ্ট্র পারমিশন দিয়েছে তাদের দেশের কার্যক্রম পরিচালনা করার জন্য। যেমন আমার দেশ বাংলাদেশ জাতিসংঘ কার্যক্রম চালাচ্ছে, ILO কার্যক্রম চালাচ্ছে, WHO কার্যক্রম চালাচ্ছে, ইউএনএইচসিআর কার্যক্রম চালাচ্ছে, এদের বিভিন্ন সংগঠনের কার্যক্রম পরিচালনা করছে। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশ
একটি সংগঠনের প্রতিষ্ঠাতা দেশ, সেটা হচ্ছে সার্ক, দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা, এটা হচ্ছে সার্ক। এই সংগঠনটির স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ, প্রতিষ্ঠাতা বাংলাদেশ। যাই হোক, আমি সেই প্রসঙ্গে পরে আসছি। তা আমি যেটা বলছিলাম সেটাই শেষ করে নিই। তো যেহেতু সংগঠনগুলো জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল এবং তাদের কার্যক্রম ভালো ছিল, যে বলে তাদের সংগঠনের সদস্যপদ গ্রহণ করেছে এবং অ্যাক্টিভিটিস করার জন্য পুরো পৃথিবীতে এরকম তারা পারছে, সক্ষম হয়েছে। এখন কথা হচ্ছে, যেহেতু তাদের অ্যাক্টিভিটিস ভালো ছিল এবং প্রয়োজনীয়তা ছিল, যে কারণে এই ধরনের সংগঠন সদস্যপদ গ্রহণ করা হয়েছে এবং তাদের কার্যক্রম উৎসাহিত করা হয়েছে, কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেওয়া হয়েছে। তো তাদের অ্যাক্টিভিটিস যদি কোনো কারণে কমে যায় বা অ্যাক্টিভিটি যদি ভিন্ন দিকে চলে যায়, নৈতিকতা সম্পন্ন না হয়, সামাজিক মূল্যবোধ সম্পন্ন না হয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্পন্ন না হয়, তারপর স্ব রাষ্ট্রের যে কার্যক্রমগুলো পরিচালনা হবে স্ব রাষ্ট্রের আইন অনুযায়ী না হয়, তাহলে কিন্তু এই সংগঠনের জনপ্রিয়তা নষ্ট হয়ে যাবে। সংগঠনগুলোর জনপ্রিয়তা নষ্ট হয়ে গেলে এই সংগঠনগুলোর বিরুদ্ধে চরণ খুবই স্বাভাবিক, এগুলোর বিরুদ্ধে কী হতে পারে, আন্দোলন সংগ্রাম হতে পারে। সে হচ্ছে কথাটা। তো বাংলাদেশে যে সকল সংগঠন আছে, যেমন বাংলাদেশ জাতিসংঘের সদস্য, IBRD সদস্য, IMF-এর সদস্য, IDB-র সদস্য, ADB-র সদস্য, ICC সদস্য, ফিফার সদস্য, এ ধরনের বিভিন্ন সংগঠন আছে, অনেক সংগঠন। এই সকল সংগঠন যদি বাংলাদেশে যারা কার্যক্রম চালাচ্ছে, তারা যদি দেশের আইন মোতাবেক, আমি যেহেতু দেশের কার্যক্রমটা পরিচালনা করছি, আমি দেশের আইনের প্রতি বিশেষ গুরুত্ব দেব, যে দেশীয় আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করে যদি দেশে কার্যক্রম পরিচালনা করতে চায়, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট। আমি আগেই বলেছি, এই দেশ কারো বাবার একার পৈতৃক সম্পত্তি নয়। আমি আজও একটু আগেই বলেছি, এই দেশকে আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি। এই দেশের জনগণ, এই দেশের মুক্তিযোদ্ধাগণ নগদ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। এই দেশকে যদি স্বাধীন করা হয়েছে, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, এই দেশের জনগণে যেহেতু এই দেশকে স্বাধীন করেছে, এই দেশের জনগণ এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সারা জীবন রক্ষা করবে। এই দেশকে রক্ষা করবে, এই দেশটিকে রাখবে, এই দেশটিকে রাখবে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্র। তার মানে এই নয় যে বাংলাদেশ, আমি শুধু জাতিসংঘের উদ্দেশ্য করে বলছি না, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনকে উদ্দেশ্য করে বলছি, যে তার মানে এই নয় যে বাংলাদেশ ওই আন্তর্জাতিক সংগঠনের সদস্যপদ গ্রহণ করে বাংলাদেশ তার স্বাধীনতার সার্বভৌমত্ব ওই সংগঠনের কাছে বিকিয়ে দিয়েছে। তার বাংলাদেশের স্বাধীনতা যে সার্বভৌমত্ব যেটা আছে তার হাতে অর্পণ করে ফেলেছে, এমনটা কিন্তু নয়। তো আন্তর্জাতিক সংগঠনগুলো কার্যক্রম যদি এরকম হয়ে যায়, তাহলে কিন্তু সেটা হবে না, সেটা কিন্তু বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট মেনে নেবে না। যাক, তো যেহেতু আন্তর্জাতিক সংগঠন, আন্তর্জাতিক আইন, সেটার প্রতি গুরুত্ব অবশ্যই থাকবে। আমি সেটা অস্বীকার করছি না যে বাংলাদেশের যে সংগঠনগুলো কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেওয়া হয়েছে, আর হ্যাঁ, এই সংগঠনগুলো অবশ্যই দেশের আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে হবে। আর যেহেতু আন্তর্জাতিক আইন আছে, তাদের নিজস্ব আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের নিজস্ব কতগুলো রুলস থাকে, পলিসি গ্রহণ করা হয়, রুলস করা হয়, সেসব রুলস তো অবশ্যই তারা ফলো করবে, সেটা আমি অবশ্যই স্বীকার করছি। কিন্তু তার মানে এই নয় যে আমি দেশের কার্যক্রম পরিচালনা দেশের আইনকে উপেক্ষা করে, অবশ্যই না। এই দেশের কার্যক্রম যারা পরিচালনা করবে, এই দেশের আইনের প্রতি গুরুত্বটা অবশ্যই বেশি থাকতে হবে। এই দেশের আন্তর্জাতিক সংগঠন নয়, এই দেশের কোনো ব্যক্তি প্রতিষ্ঠান, অন্য রাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এই দেশের কার্যক্রম পরিচালনা করে, বা কোনো ট্রাভেলিংয়ের জন্য কোনো ট্রাভেলিংয়ের জন্য কোনো নাগরিক, বৈদেশিক নাগরিক দেশে আসে, তাহলে তাকে এই দেশের আইনের প্রতি শ্রদ্ধা পোষণ করতে হবে, এদেশের আইন মানতে হবে। এদেশের আইন যদি না মানে, তাহলে তাকে আইন অনুযায়ী সাজা ভোগ করতে হবে। তো তদ্রূপ অন্যান্য আন্তর্জাতিক সংগঠন যারা আছে, তারা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি দেশে আছে, তো তারা যদি দেশে আইনের প্রতি আইন না মানে, আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে, আইন বেআইনি কর্মকাণ্ড আইন ভঙ্গ করে, তাহলে আইন ভঙ্গ করার অপরাধে সাজা ভোগ করতে হবে। তো আমি যে কূটনৈতিক সনদ নামে একটা সনদ আছে, আমি এই সনদটার প্রতি সম্মান প্রদর্শন করে বলছি, দেখেন সব কিছু আপডেটেবল। তার মানে এই নয় যা বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান, বাংলাদেশের আইন অনুযায়ী সেটাও কি পরিবর্তনশীল। যদি এত সহজে পরিবর্তন করা যায় না, তবে এটা পরিবর্তনশীল। পরিবর্তনশীল মানে বোঝাচ্ছি যে যদি কোনো প্রয়োজন হয়, তাহলে সেটাকে সংশোধন করা যায় যথাযথ নিয়মে। তো যেহেতু একটা দেশের সর্বোচ্চ আইনই পরিবর্তনশীল, সংশোধনশীল, তাহলে অন্যান্য আইন সংশোধনশীল সেটা তো বলার অপেক্ষা রাখে না। তারও বলার অপেক্ষা রাখে না যে অলিখিত আইন যেগুলো আছে, প্রথা, রীতিনীতি, এগুলো অলিখিত আইন হিসেবে কার্যকর হয়ে আসছে, তো সেগুলো খুবই সহজে পরিবর্তনশীল। তা আমি যেটার জন্য বলছিলাম
যে আন্তর্জাতিক যে বিভিন্ন ধরনের চুক্তি আছে, এগুলো কূটনীতিকদের নিয়ে বিভিন্ন ধরনের চুক্তি আছে। তো এই ধরনের চুক্তি তো আমার মনে হয় যে কোনো যদি আজ থেকে 20 বছর 50 বছর আগে নেওয়া হয় থাকে, আমি বলছি না যে এটাকে বাদ দিতে হবে। তো 20 বছর 50 বছর আগে যদি নেওয়া হয় থাকে, অবশ্যই যদি সেটা এখনও মনে করে যে অ্যাকসেপ্টেবল, তাহলে অবশ্যই অ্যাকসেপ্টেবল থাকবে। আর যদি আপডেট করতে হয় আপডেটযোগ্য মানে আপডেট করার মতো কোনো ব্যবস্থা হয়ে থাকে, তাহলে সেটাকে অবশ্যই আপডেট করতে হবে, আপডেট করে নিতে হবে। ঠিক আছে, পৃথিবীর ইতিহাস পর্যটন সকলে এগুলো পাওয়া যায় যে চুক্তি, তারপর এটা বাতিল করে পুনরায় আবার চুক্তি, এদের অনেক ইতিহাস আছে। যাই হোক, তো এদেশে যারা কূটনীতিক হিসেবে যারা নিয়োজিত হবেন বিভিন্ন রাষ্ট্রের, তারাও যদি এই দেশে কূটনীতিক হিসেবে নিয়োজিত হয়, যেমন বিভিন্ন রাষ্ট্রের দূতাবাস আছেন, দূতাবাসের রাষ্ট্রদূত আছেন বিভিন্ন রাষ্ট্রের, বাংলাদেশে আছেন, তারপর বিভিন্ন এই দূতাবাস রাষ্ট্রদূত ছাড়াও আরও অন্যান্য বিভিন্ন কর্মচারী নিয়োজিত হয়ে থাকেন। তো অবশ্যই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আমরা মনে করি সেটাকে ওই দেশে যে রাষ্ট্র থেকে প্রতিনিধি হিসেবে দেশে রাষ্ট্রদূত হিসেবে আছেন। কিন্তু তার মানে এই নয় যে আপনি রাষ্ট্রের বিভিন্ন ভিআইপি হন বা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, আপনি দেশের কূটনীতিক হিসেবে নিয়োজিত হয়েছেন, আমরা আপনাকে পারমিশন দিলে আপনি দেশে নিয়োজিত হতে পারবেন। রিমেম্বার দিস। তো আমরা যদি বিষয় আপনাকে দিই, তারপরে আপনি দেশে আসতে পারবেন আপনার দেশের পাসপোর্ট নিয়ে। তো এই দেশে এসে আপনি কূটনীতিক, রাষ্ট্রদূত হন, সহকারী রাষ্ট্রদূত হন বা অন্যান্য যে কোনো কর্মকর্তা হন, আপনাকে এই দেশের আইন অনুযায়ী থাকতে হবে। আপনারা যে কেউ এনি কান্ট্রি, আপনি ইউএসের রাষ্ট্রদূত হন, ইউকের হাই কমিশনের হন, অন্যান্য দেশের রাষ্ট্রদূত যাই হন না কেন, বা দূতাবাসের বিভিন্ন কর্মকর্তা যত গুরুত্বপূর্ণ বা যত উচ্চপদস্থ কর্মচারী হন না কেন, তো আপনার সবার প্রতি আমাদের যে মেসেজটা সেটা হচ্ছে এই দেশের আইন অনুযায়ী আপনাকে এই দেশে থাকতে হবে। এই দেশের আইন অনুযায়ী যা করতে বলা হয়েছে তাই কেবল করতে পারবেন। এই দেশের আইন অনুযায়ী যা করতে বলা হয়নি তা কোনো সময় করা যাবে না। করতে বলা হয়নি মানে যেগুলো নিষেধ করা আছে সেগুলো অবশ্যই আপনাদেরকে পরিহার করা যাবে না। তবে হ্যাঁ, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা নিজ দেশের আইন সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, তদ্রূপ প্রতিটি রাষ্ট্রের আইন এবং সংবিধানের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তার মানে এই কথা হচ্ছে যে আপনি এই দেশের আইন শুধু মানবেন কিন্তু নিজ দেশের আইনকে অবজ্ঞা করবেন, সেটাও কিন্তু হবে না। কিন্তু এরকম কোনো ঝামেলা যদি হয়ে যায় যে আপনার নিজ রাষ্ট্রের আইনের সাথে, আন্তর্জাতিক আইনের সাথে এবং আমার দেশের আইনের সাথে সাংঘর্ষিক হয়ে যেতে, সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন, আমরা এই ব্যাপারে দেখব, বিবেচনা করব। কিন্তু আমার যে মূল যে মেসেজটা হচ্ছে যে এই দেশে থাকতে হলে এই দেশের আইন অনুযায়ী থাকতে হবে, এই দেশের আইন অনুযায়ী কিছু করেন, এই দেশের আইন অনুযায়ী করতে হবে। তার একটু স্পষ্ট করে বলে ফেললে হয় যে আপনার রাষ্ট্রদূত হন, দূতাবাসের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হন না কেন, আপনি যদি এই দেশের থাকা অবস্থায় এই দেশের আইন ভঙ্গ করেন, বা দূতাবাসের বিভিন্ন কর্মচারী বা বিভিন্ন ব্যবসার জন্য বিভিন্ন আসেন, বিভিন্ন চাকরির জন্য বাংলাদেশে এখন অনেকেই আছেন অন্য দেশের থেকে, তো তারাও যদি দেশের আইন ভঙ্গ করেন, তাহলে আইন ভঙ্গ করার অপরাধে অভিযোগে আপনি অভিযুক্ত হবেন এবং দেশের সাথে কোনো সাজা ভোগ করতে হবে। আর সেটা রাষ্ট্রের প্রচলিত আইনে যে সাজার বিধান আছে সেই সাজা আপনাকে ভোগ করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমি পরের যে প্রসঙ্গটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন দেশ। তো স্বাধীন দেশ হিসেবে আমরা যে কোনো সংগঠনেরই সদস্যপদ গ্রহণ করতে পারি, আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের, এবং আমরা চাইলে যদি আমরা প্রয়োজন মনে করি, যদি প্রসিডিউর মেনটেন এবং আমরা জানি সব দিক বিবেচনা করে সব কিছু করতে হয়, তো আমরা যদি মনে করি যে আমরা এই কোনো সংগঠনের সদস্যপদ থেকে আমরা প্রত্যাহার করে নেব, তাহলে আমরা সেই সব সংগঠন থেকে বা সেই সংগঠন থেকে বা সেই সব সংগঠন থেকে আমাদের সদস্যপদ প্রত্যাহার করে নিতে পারবো, নিতে পারি। এটা আমরা করতে পারি। তো বাংলাদেশের যে সকল সংগঠনের কার্যক্রম আছে, এই সকল সংগঠনের কার্যক্রম যদি আমাদের কাছে অ্যাকসেপ্টেবল না হয়, তাহলে এই সংগঠনগুলোর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা আমাদের গুরু দায়িত্ব, অন্যতম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। তো এই সকল সংগঠনের বিরুদ্ধে তো আমরা তো সদস্যপদ প্রত্যাহার, সেটা তো আরও পরের বিষয়ে যদি বিবেচনা করা যায়, তারপর হচ্ছে এইসব সংগঠনের বিরুদ্ধে যেমন জাতিসংঘ প্রতিষ্ঠার বিভিন্ন জাতিসংঘ সনদ আছে, হ্যাঁ, প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন ধরনের লিখিত সনদ চুক্তি আছে, আইন আছে। এখন কথা হচ্ছে এইগুলো যদি ফুলফিল করা না হয়, বা যে আইন থাকা সত্ত্বেও যদি আমরা দেখি যে এটা উপেক্ষা করা হচ্ছে, তাহলে কিন্তু জাতিসংঘ হোক, আইএলও হোক, WHO হোক, WFP হোক, আমি জাস্ট এই সংগঠনগুলোর নাম বলছি, মানে এটা মনে করেন আমি সংগঠন অবজ্ঞা প্রদর্শন করছি, তাদের হাতে সুনির্দিষ্ট কোনো এরকম কোনো অভিযোগ আছে। তবে সুনির্দিষ্ট এরকম কোনো অভিযোগ পাওয়া যায় ছোটো বড়, তাহলে কিন্তু ছোটো বড় অভিযোগ অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেওয়া হবে না, এটা অবশ্যই পারবে বাংলাদেশ। তো কথা হচ্ছে এই ধরনের বিভিন্ন সংগঠন, ফিফাই বলেন, ICC বলেন, যাই বলেন, এই ধরনের বিভিন্ন সংগঠনের অ্যাক্টিভিটি যদি অ্যাকসেপ্টেবল না হয়, রাষ্ট্র আইন মোতাবেক না হয় দেশের কার্যক্রম, আর ওই সংগঠন, তাহলে কিন্তু আমরা ওই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারি। মানে কথা হচ্ছে আমরা
প্রয়োজনে আমরা যদি এরকম কোনো অ্যাক্টিভিটিস পাই, যে কোনো আন্তর্জাতিক সংগঠন যে সকল সংগঠনের কার্যক্রম বাংলাদেশে আছে, বাংলাদেশের মধ্যে দেওয়া হয়েছে বিভিন্ন সরকার আমলে, এইসব সংগঠনের বিরুদ্ধে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবো। এবং আমরা এরকম পদক্ষেপ নিতে বাধ্য হতে পারি যে সংগঠনের কার্যক্রম বাংলাদেশ থেকে গুছিয়ে ফেলতে বাধ্য হতে পারে সংগঠন। ঠিক আছে, কারণ আমরা এটা একটা স্বাধীন দেশ, এই দেশ নগদ রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করা হয়েছে। এই দেশ 1971 সালের 24শে মার্চ স্বাধীনতা ঘোষণা করার মাধ্যমে এই দেশকে স্বাধীন ঘোষণা করা হয়েছে। তারপর মুক্তিযুদ্ধ করে পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয়েছে দেশের জনগণ, এদেশের মুক্তিযোদ্ধাগণ। এই তো এরপরে ব্যাপারটা হচ্ছে যে আমরা এইসব সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা সদস্যপদ প্রত্যাহার, যে বাংলাদেশে বিভিন্ন পদ বিভিন্ন সংগঠন আমরা থেকে বলে ফেললাম। এখন এরকম কোনো অ্যাক্টিভিটিস পাওয়া গেলো কোনো একটা সংগঠনে, যে সংগঠনে আন্তর্জাতিকভাবে শুধু দেশে নয়, দেশে হলে তো আমরা তো এটা বুঝছি যে অনেক সংগঠন আছে তাদের অ্যাক্টিভিটিস বাংলাদেশের যে হোক অন্যান্য দেশেও আবার খুব একটা ভালো না। ওভারঅলভাবে বিচার করলে যদি দেখি যে সংগঠন অবস্থা খুব ভালো না, তাদের অ্যাক্টিভিটিস ভালো না, হ্যাঁ, নৈতিকতা সম্পন্ন না, সামাজিক মূল্যবোধ সম্পন্ন, আন্তর্জাতিক আইন সম্পন্ন না, বা অথবা অন্যান্য অভিযোগ পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা এই সংগঠন থেকে সদস্য প্রত্যাহার করতে পারবো। ঠিক আছে, তো কোনো সংগঠনের বিরুদ্ধে বাংলাদেশ যেসব সংগঠনের সদস্য আছে সেই সকল এক ব্যক্তির সংগঠনে যদি এরকম কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব বাধ্য করবে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে। ওই সব সংগঠন থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলতে, সব সংগঠনের সদস্য পদ বাতিল করে ফেলতে বাধ্য হবে। তারপরে যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, মানে পৃথিবীর একটি রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। পৃথিবীর অন্যান্য রাষ্ট্র আছে, বাংলাদেশে তদ্রূপ বলা যাবে যে বাংলাদেশ একটি রাষ্ট্র, পৃথিবীর অন্যান্য রাষ্ট্র যেমন রাষ্ট্র, বাংলাদেশ একটি রাষ্ট্র। এটা অ্যাজ এ কমন সেন্স। তো বাংলাদেশ একটি রাষ্ট্র হিসেবে যদি দেখে যে পৃথিবীর এরকম কোনো সংগঠন, আন্তর্জাতিক সংগঠন, যে সংগঠনের অ্যাক্টিভিটিস আমরা সদস্যপত্র যে একটা বললাম, এটা এক ধরনের একটা স্টেপ। আর এক ধরনের একটু ডিপলি স্টেপ হচ্ছে যে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা এরকম কোনো অভিযোগ পাই যে পৃথিবীর এরকম কোনো রাষ্ট্র, যে এরকম আন্তর্জাতিক সংগঠন আছে যে সংগঠনের অ্যাক্টিভিটিস নৈতিকতা সম্পন্ন না, মূল্যবোধ সম্পন্ন না, আন্তর্জাতিক আইন সম্পন্ন না, এবং যে সকল দেশে তাদের অ্যাক্টিভিটিস, আমি সেটা বলতে বাধ্য হচ্ছে এক প্রকারে যে যেসব দেশ মনে করেন সেই সব দেশের আইনের সাথেও সাংঘর্ষিক, যদিও এটা রাষ্ট্রের উপরে নির্ভরশীল করবে। তো আমি যেটা ওভারঅলভাবে বিবেচনা করবো তাদের অ্যাক্টিভিটিস ভালো না, তাহলে কিন্তু বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট এক পাও পিছু পা হবে না ওই সংগঠনের কার্যক্রম পৃথিবী থেকে বিলুপ্ত করে দিতে। এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পার্টি বাধ্য হবে। কী ধরনের পদক্ষেপ আমি স্পষ্ট করে বলছি যে কোনো সংগঠন, আন্তর্জাতিক সংগঠনের বিরুদ্ধে যেরকম কোনো অভিযোগ পাওয়া যায় যে তাদের অ্যাক্টিভিটিস ভালো না, নৈতিকতা সম্পন্ন না, মূল্যবোধ সম্পন্ন না, ঠিক আছে, কোনো প্রতারণা পাওয়া যায়, বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়া যায়, হ্যাঁ, যদি এরকম মানে হয় যে তাদেরকে বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবেই, তাহলে আমরা ওই প্রয়োজনে ওই সব সংগঠনের কার্যক্রম পৃথিবী থেকে বিলুপ্ত করে দিতে, ওই সব সংগঠন বিলুপ্ত করে দিতে, কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হতে পারে বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট। কীভাবে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা পৃথিবীতে এই কাজ আমরা করতে পারি, এ হচ্ছে আমাদের একটি গুরুত্বপূর্ণ মেসেজ, মানে হচ্ছে বিশ্ববাসীর প্রতি, বাংলাদেশের সহ পৃথিবীর বাসিন্দাদের প্রতি, মানে বিশ্ববাসীর প্রতি। এ হচ্ছে আমার আজকের যে আলোচনার বিষয়টা, সেটা এই যে বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন এই প্রসঙ্গ নিয়ে। তো বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট এদেশের পক্ষশক্তি। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট কোনো ভারতপন্থী রাজনৈতিক দল নয়, কোনো মার্কিনপন্থী রাজনৈতিক দল নয়। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট কোনো পাকিস্তানপন্থী রাজনৈতিক দল নয়, কোনো চীনপন্থী রাজনৈতিক দল নয়। শুধু তা নয়, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো ফ্রান্সপন্থী রাজনৈতিক দল নয়, কোনো ইরানপন্থী রাজনৈতিক দল, কোনো সৌদিপন্থী রাজনৈতিক দল, কোনো রাশিয়াপন্থী রাজনৈতিক দল নয়। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট হচ্ছে একটি স্বরাষ্ট্রপন্থী রাজনৈতিক দল। আমরা বাংলাদেশপন্থী রাজনৈতিক দল, আমরা বাংলাদেশি, আমার দলটা হচ্ছে বাংলাদেশপন্থী। যাক, এবার আমি আর কয়েকটা কথা বলি, আমি আজকের লাইভ আমি শেষ করে দেব। সেটা হচ্ছে যে বাংলাদেশ আসিয়ানের সদস্যপদ গ্রহণ করার জন্য ডক্টর ইউনূস অবৈধ অসাংবিধানিক সরকারের থেকে যে চেষ্টাটা করা হচ্ছে, সেটা আসলেই একটা আন্তর্জাতিক সংগঠনের সদস্যপদ গ্রহণ করাটা নিয়ে অনেক ধরনের, আমরা অলরেডি বেশ কয়েকটা সংগঠনের সদস্যপদ আছে আমাদের। একান্তই আমরা কমাতে গেলে যদি আসিয়ানের সদস্যপদ গ্রহণ করে ভাবতে হয়, তাহলে আমরা সেটা নিয়ে ভাবব। এটা কিন্তু আমাদের দেশের পক্ষে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে। কিন্তু এই আসিয়ানের সদস্যপদটা যদি আমরা বিপুল ভোটে বিজয়ী হয়ে আসিয়ানের সদস্যপদ গ্রহণ করি, এরকম অনেক ব্যক্তি প্রতিষ্ঠান বের হতে পারে যারা আসিয়ানের
আসিয়ানের সংগঠনে কেন আমরা যোগদান করলাম সেটা বিরোধীজন করতে পারে, এটা কমন ব্যাপার, জেনারেল ম্যাটার, কিন্তু সেটা আপনারা সবাই বুঝতে পারেন। যেমন মনে করেন অনেক এরকম বাংলাদেশ অনেক ইতিহাস আছে যে আওয়ামী লীগ সময় বিভিন্ন সংগঠনের সদস্য একটা করলো, আমি বিএনপি কারণ অকারণে সমালোচনা করেছে, আর বিএনপি আমলে আওয়ামী লীগও সেই কারণে কি কোনো একটা অ্যাক্টিভিটিস পদক্ষেপ গ্রহণ করলে আওয়ামী লীগও কারণ অকারণে সেটা সমালোচনা করেছে। তা আমি বলছি যে আমি যদি বিপুল ভোটে বিজয়ী হয়, আমার দলের বিপুল ভোটে বিজয়ী হয়েও মানে বিপুল সংখ্যা সংসদে বিপুল সংখ্যা অর্জন করার পরেও যদি তারপর সরকার গঠন করে আসিয়ানের সদস্যপদ গ্রহণ করা হয়, তাহলে দেখবেন যে আসিয়ান আছে, তারপরে একটা ব্রিক্স সংগঠন সদস্যপদ এখন বাংলাদেশ আছে, যাক এই ধরনের সংগঠন বাই চান্স যদি আমরা, তো এটা আমাদের এখন বিবেচনার বিষয় আছে, এখনও অনেক চিন্তা ভাবনার বিষয় আছে। তো আমি এখন আসিয়ানটাই বলবো, আসিয়ান ব্রিক্স আছে দুইটাই বলি, যে দুইটা থেকে একটা সংগঠনের বা দুইটা সদস্যপদ গ্রহণ করা হয়, তাহলে দেখবেন যে বাংলাদেশ আমার অনেক বিরোধী ব্যক্তি প্রতিষ্ঠান তাদের মতামত প্রকাশ করতে পারে যে কি আসিয়ানের সদস্যপদ গ্রহণ করা হয়, আমাদের বিরুদ্ধে মতামত প্রকাশ করতে পারে। তা আমি যদি বিপুল সংখ্যা অর্জন করার পরেও যদি আসিয়ানের সদস্যপদ গ্রহণ করার পরে বা ব্রিক্সের সদস্যপদ গ্রহণ করার পরে আমার বিরুদ্ধে মতামত পাই দেশবাসীর মধ্য থেকে, এখন কথা হচ্ছে ডক্টর ইউনূস সরকার যে কিনা প্রকাশ্যে দিবলোককে জনগণের সাথে প্রতারণা করেছে, আইন সংবিধান ভঙ্গ করে সংবিধানের সীমা লঙ্ঘন করে বাড়ি থেকে এসে উড়ে এসে জুড়ে বসেছে, দেশের সংবিধানের সীমা লঙ্ঘনকে রাষ্ট্র ক্ষমতা নিজের হাতে গ্রহণ করেছে, স্বৈরাচারী পন্থায় রাষ্ট্র শাসন করার চেষ্টা করছে, যেখানে একজন সংখ্যালঘু নাগরিকদের মধ্যে সংখ্যালঘু জাতিসমূহের মধ্যে সংখ্যালঘু নাগরিকদের মধ্যে একজন, আর তিনি হচ্ছেন কী বলে ব্যক্তিগতভাবে তিনি কিন্তু আমার মোটেই তিনি গণতান্ত্রিক ব্যক্তি নন। যদি তিনি গণতান্ত্রিক ব্যক্তি হতেন তাহলে সংবিধানের সীমা লঙ্ঘন রাষ্ট্রক্ষমতা গ্রহণ করতেন না। যে বিধান সংসদ থেকে সংবিধান থেকে বিচ্ছেদ করে ফেলা হয়েছে, বাতিল করে ফেলেছে, এই সংশোধনী থেকে বাতিলকৃত বিধানের কথা মনে করিয়ে দিয়ে সরকার গঠন করতেন না। আরেকটা হচ্ছে তিনি হচ্ছেন একজন পুঁজিবাদী ব্যক্তি, ঠিক আছে, অনেক মোটে গণতান্ত্রিক নয়। আপনারা জানেন গণতন্ত্র কিন্তু একচেটিয়া পুঁজিবাদকে সমর্থন করে না, গণতন্ত্র একচেটিয়া পুঁজিবাদকে সমর্থন করে না। আপনারা যে যাই বলেন, আমরা একচেটিয়াবাদ আমরা তো পুঁজিবাদকে সমর্থনই করি না বলতে গেলে, তারপরে বলতে গেলে একচেটিয়া পুঁজিবাদ সেটাকে সমর্থন করে না। কিন্তু ডক্টর ইউনূস কিন্তু এক ধরনের একচেটিয়াবাদী পুঁজিবাদী, একচেটিয়া পুঁজিবাদী এই ধরনের পর্যায়ে একজন ব্যক্তি, যিনি গণতন্ত্রের অস্বীকার সেদিনে তার যে জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিয়েছিলেন, যদিও সে সংখ্যালঘু জাতির মধ্যে সময়ের একজন রাখাইন, তারপর মিডিয়াও সেখানে বলছে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, যাক সে কথাটা হয়তো বললে আমরা আরও একটু হয়তো কম থাকতো তার প্রতি। হয় এমনি তো তার অবৈধ অসাংবিধানিক সরকার গঠন করে সে ভাষণ দিচ্ছে, সরকার পরিচালনা করার চেষ্টা করছে, দেশ থেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, যদি পারছে না আপনার তারা নিজেদের অনেক বক্তব্যতে সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে। আর পারবেও কী করে, তাদেরকে জনগণ ভোট দিয়ে বিজয়ী করেনি, ঠিক আছে। একটা নির্বাচিত সংসদ তার 350 সদস্য, এটা একটা কী থাকে, একটা পার্লামেন্ট থাকে, তারপর বিভিন্ন তার কমিটি থাকে, এই সকল কমিটি থাকার পরেও যখন সে জনগণের আন্দোলনের মুখী, আমার আন্দোলনের ভয় বিদেশ দেশ থেকে পালিয়ে যায়, যেখানে অবৈধ অসাংবিধানিক সরকার মাত্র 17 সদস্য, কত সদস্য জানি 17 আর পর্যন্ত 6 জন, 21 সদস্য বিশিষ্ট সরকার গঠন করেছে, তার নিয়ে কোনো পার্লামেন্ট, তার নিয়ে কোনো সংসদীয় স্থায়ী কমিটি, মন্ত্রণালয়, সম্পদ, স্থায়ী কমিটি এই ধরনের কোনো কিছু নেই। সে কী করে পারে দেশের থেকে কন্ট্রোল করার চেষ্টা করে নেতৃত্ব দিতে? কয়দিন দেখেন, হয়তো কয়দিন সময় লাগে আমাদের তাদেরকে পতন ঘটাতে। যাক, আমি যে বলতে চেয়েছিলাম যেটা, যে তিনি গণতান্ত্রিক নন মোটেই, তিনি হচ্ছেন সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী এবং একজন পুঁজিবাদী ব্যক্তি, একজন ভয়ানক স্বৈরাচার, ডেঞ্জারাস ডিক্টেটর ইজ ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস এই ধরনের অ্যাক্টিভিটিস করে থাকে। তো কথা হচ্ছে যে সে যে সরকারটাকে জনগণ নির্বাচিত করেনি, ভোট দিয়ে বিজয়ী করেনি, যারা সম্পূর্ণ অসাংবিধানিক পন্থা অবৈধ পন্থা রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেছে, তারা যদি তাদের মেয়াদের সময়ে এই অবৈধ অসাংবিধানিক সরকারের মেয়াদের সময় যদি আসিয়ানের সদস্যপদ গ্রহণ করা হয়, তাহলে এই আসিয়ানের সদস্যপদটা এই দেশবাসী কীভাবে গ্রহণ করবে? আমি একটু আগে যেটা বলেছিলাম যে আমার বিপুল সংখ্যাটা পাওয়ার পরেও যদি আমার বিরুদ্ধে জনমতামত পাওয়া যায়, অনেক রাজনৈতিক দল এটার বিরুদ্ধে, আমার অনেক রাজনৈতিক দল আমি কুচকুনে পাইতে পারে যে আসিয়ানের বিরুদ্ধে, তারা আসিয়ানের সদস্যপদ গ্রহণ করে দেওয়ার পক্ষে না, ঠিক আছে। আবার এরকম দলের সন্ধান পাওয়া যেতে পারে যারা আসিয়ানের সদস্য গ্রহণ করে দেন প্রাণপণ লাগতেও রাজি আছে, হয়তো কুচকিনে পাওয়া যেতে পারে, মানুষ সাহায্য দিতে পারে, 100-র উপরে 150-র উপরে রাজনৈতিক দল আছে, আমরা যতটুকু জানি, আমাদের যতটুকু তথ্য আছে। তো কথা হচ্ছে এই হচ্ছে ব্যাপারটা। তো ইউনূস সরকার যদি আসিয়ানের সদস্যপদ গ্রহণ করে ফেলে, তাহলে আমরা তো আন্দোলিত কোনো কিছু করতে পারবে না। আমরা ঘোষণা করেছি যে ইউনূস সরকার যা করবে তার অবৈধ অসাংবিধানিক সরকারের মেয়াদ আমরা ক্ষমতা গেলে সব বাতিল করা হবে, ঠিক আছে, সবই বাতিল করা হবে। এখন সে যদি আসিয়ানের সদস্যপদ গ্রহণ করে ফেলায়, তাহলে আমরা ক্ষমতা গেলে আসিয়ানের সদস্যপদ, আমাদের ঘোষণা যে আসিয়ানের সদস্যপদটা হয়তো বাদ দেওয়া লাগতে পারে। তখন আমাদের মধ্যে আবার চিন্তা ভাবনা অনেকের আছে, দেশের পক্ষ শক্তি যারা আছে তাদের মধ্যে অনেকের চিন্তা ভাবনা আছে আসিয়ানের সদস্যপদ গ্রহণ করার জন্য, কিন্তু এই ধরনের একটা ঝামেলায় আমাদের ফেলার চেষ্টা করা হচ্ছে। দেশবাসীকে আবার
নতুন করে বিভ্রান্তিতে চলানোর চেষ্টা করা হচ্ছে। যাই হোক, ইউনূস সরকার যদি সে ভালো করতে চায় তাহলেও আমরা সেটাকে আর অ্যাকসেপ্টেবল মনে করতে পারছি না। কথা হচ্ছে সে যত দ্রুত সম্ভব অবৈধ অসাংবিধানিক সরকার গঠন করেছে, ভুল করেছে, আবার সে তাদের সংবিধানিক, এটা তাদের জন্য ভালো, এই দেশবাসীর জন্য ভালো, আমাদের জন্য ভালো। আর মহামান্য রাষ্ট্রপতির উদ্দেশ্য করে আমাদের যেটা বলা হচ্ছে, আপনি দেশের সংবিধান মোতাবেক, সংবিধান যেহেতু আপনি সংসদ ভেঙে দিয়েছেন, দেশের আইন মোতাবেক আগামী 3 মাসের মধ্যে, যে তারিখে সংসদটা ভেঙে দিয়েছিলেন সেই তারিখ থেকে শুরু করে এর পরবর্তী 90 দিনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে ফেলেন। আর এর মধ্যে এর আগে মানে ইতিপূর্বে এর আগে কী করতে হবে, এই যে নির্বাচন কমিশনটা আছে, কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বে নির্বাচন কমিশনটা আছে, সেটাকে কী বলে বাদ দিয়ে নতুন একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে। ঠিক আছে, যাক, আমরা আসিয়ানের সদস্যপদ গ্রহণ করতে হয়, যা করতে হয় সেটা দেশের নির্বাচিত জনপ্রতিনিধির মধ্যে থেকে গঠিত সরকার সেটা নির্ধারণ করবে। কোনো অবৈধ অসাংবিধানিক সরকারের কোনো কমাতে নেই, কোনো ধরনের মানে যৌক্তিকতা থাকে না যে এই সকল ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে যে আপনারা, আমি সেই কত তারিখ নাকি সরকার গঠন করছে, 8 তারিখ নাকি, আচ্ছা দেখ না 7, আচ্ছা ঠিক আছে, আমি দেখলাম আমার লাইভ ভিডিও করা চলে সেদিন রাত্রে তার শপথ নেওয়ার পর আমি একটা ভিডিও মাধ্যমে সেটা সম্পূর্ণ তাকে দেশবাসীকে আমি উদ্দেশ্য করে বলেছিলাম যে আপনারা তাদেরকে মানবেন না, এবং আরও বেশ কয়েকটা যুক্তি প্রদর্শন করেছিলাম। তো ঠিক আছে, যাক, কথা হচ্ছে আপনারা তারপর থেকে আমরা শুনে আসতেছি আপনারা বলছেন আপনারা কী করবেন, সংস্কার করবেন। এখন আপনাদের মধ্যে যারা এই উপদেষ্টা পরিষদে আছেন, আমি তাদের অনেক লেখালেখি দেখছি, অনেক ভাষণ শুনেছি, অনেক শুনছি যে আপনারা দলীয় সরকারের কট্টরপন্থী সমালোচনা ছিলেন। সমালোচনা আমরাও করেছি, আওয়ামী লীগের সরকারের সমালোচনা আমরাও করেছি, বিএনপি আমলে যদি আমি তখন আমার অনেক এজ কম ছিল, ঠিক আছে, তারপরেও যে আমি তাদের অ্যাক্টিভিটিস নিয়ে সমালোচনা করি এরকম নেই। তাদের অনেক অ্যাক্টিভিটিস আমি খুব সমর্থন করেছি, অ্যাকসেপ্টেবল বলেছি, গ্রহণ করেছি, এবং অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে যেগুলো কি আমি সমালোচনা করেছি, এবং আওয়ামী সরকার আমলেই আওয়ামী সরকারকে বিভিন্নভাবে আমি সেটাকে বাধ্য করেছি এই ধরনের পদক্ষেপ থেকে সরে আসেন এবং নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করার জন্য, এবং তারা করেছিল। যাই হোক, এই আর কি। তো কথা হচ্ছে এই যে আপনারা যে তাদের মধ্যে একজন যারা দলীয় সরকারের সমালোচনা করেছেন, আমি ভালো সমালোচনাগুলো সেগুলো বিরোধিতা করছি না, যেগুলো অবশ্যই ন্যায়ের পক্ষে ছিল, সামাজিক মূল্যবোধ ন্যায় নীতি সম্পন্ন ছিল, সেগুলোর পক্ষে আমি অবশ্যই আমার কাছে সাপোর্ট থাকবে, অব্যাহত থাকবে। হ্যাঁ, মানে এই ব্যাপারে আমার কোনো বিরোধী ছিল না। আমার বিরোধী আপনারা অনেক সমালোচনা করেছেন যেগুলো অযৌক্তিক সমালোচনা করেছেন। ঠিক আছে, এই যে এই সকল সমালোচকরা যারা এখন সরকারে আছেন বা তাদের বিভিন্ন সমর্থনে আছেন, এবং একচেটিয়া সমর্থন পাবেন এরকম অনেকে আছেন, যে আপনারা যে সমর্থন করে যাচ্ছেন, কথা হচ্ছে আপনারা যে কাজগুলো করতেছেন, আপনারা যখন দলীয় সরকারের সমালোচনা করেছেন, অহেতু অযৌক্তিক সমালোচনা করেছেন, হ্যাঁ, এখন আপনাদেরই কাজটা কে অ্যাকসেপ্টেবল, মানে তাদের কাজগুলো অ্যাকসেপ্টেবল ছিল না, আপনাদের একজন সমালোচনা করেছেন, তখন আপনাদের কাজগুলোকে কারা অ্যাকসেপ্ট করবে? শুনি, তাদের তো ন্যূনতম একটা বৈধতা ছিল, একটা পাওয়ার ছিল, লিগ্যালিটি ছিল, কী ছিল? তারা জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিজয়ী হয়েছে। 14 সালের নির্বাচনটা বাদ দিলাম, 2014 সালের নির্বাচনটা, অন্যান্য নির্বাচনের কথা প্রসঙ্গ বলতে হবে, 2014, 2024, 18 সালের নির্বাচন, 9 সালের নির্বাচন, 2008 সালের নির্বাচন, 2001 সালের নির্বাচন। ঠিক আছে, তারা তো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, বিভিন্ন সমালোচনা করেছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস করেছে, বিরোধী দল সহ বিভিন্ন দল তাদের বিরুদ্ধে করেছে। আপনারা সুশীল সমাজ যারা ছিলেন, হ্যাঁ, যে একটা শ্রেণী আছে সুশীল সমাজ, এছাড়াও বিভিন্ন ধরনের শ্রেণী আছে সুশীল সমাজ, অনেকে সেদের কঠোরপন্থী বিরোধী সমালোচনা করেছেন। এখন আপনাদের অ্যাক্টিভিটিসগুলো কারা অ্যাকসেপ্ট করবে শুনি, আপনারা বলেন। আপনারা সংস্কার করবেন, কিসের সংস্কার নিয়ে আসবেন? একটা দলীয় সরকার পারে নাকি যে তারা যা ইচ্ছা তাই পরিবর্তে দায়িত্ব সংস্কার করে ফেলতে? বাংলাদেশে তো সেই 1990 সালের পর থেকে এককভাবে কোনো রাজনৈতিক দলকে সরকার গঠন করে দেখা যায়নি। 2024 সালে হয়তো আওয়ামী লীগ সেটা অনেকটা গোপনে আর যাই বলে যে কোনো একটাভাবে হয়তো করে ফেলা, তারপরেও আমরা যত জানি সেখানে আওয়ামী লীগের সবাই আওয়ামী লীগেরই ছিল, যে সরকারটা ছিল। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে যেখানে 1990 সালের পর থেকে এককভাবে একটা দলে সরকার গঠন করতে পারে না, তারা কী করে ফেলবে এককভাবে গিয়ে, কমাতে গিয়ে? যুক্ত ফ্রন্ট সরকার গঠন করার কথা ছিল। 1991 সালে সরকার গঠিত হয়েছিল, যে সরকার ছিল সেটা ছিল একটা কি জোট সরকার। 96 সালে যে সরকার হয়েছে সেটাও জোট সরকার। 2001 সালে যে সরকারটা গঠন হয়েছে সেটাও জোট সরকার। 2009 সালে যে সরকারটা গঠন হয়েছে সেটাও ছিল জোট সরকার। 2014 সালে যে সরকারটা গঠন হয়েছিল সেটাও ছিল জোট সরকার। 2018 সালে নির্বাচন যে সরকারটা হয়েছিল সেটাও ছিল জোট সরকারই। ঠিক আছে, বাইরে আমার মনে হয় ছিল বোধ 1-2 জন, হ্যাঁ, রাশেদ খান মেনন বোধ ছিল। ঠিক আছে, যাক, তো আমি যতদিন জোট সরকারই ছিল। 2024 সালটা সেটা আমরা এখনো কোনো ধরনের সন্দেশতা পাইনি যে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ আছে ধরে এই সরকারে। তার মানে এটা হচ্ছে সম্পূর্ণ কী বলে একটা দলীয় সরকার ছিল।
ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আবার আওয়ামী লীগ একভাবে কেন সরকার গঠন করলো এটা আপনার একটু বলেই ফেলি। আমি ঢাকায় তখন ডিসেম্বর মাস খুব সম্ভবত ডিসেম্বর মাস, এটা 2022 সালের ডিসেম্বর মাস হতে পারে। ওই মাসে আমার এক ফ্রেন্ডকে নিয়ে আমি একটা প্রোগ্রামে যাই, পলিটিক্যাল প্রোগ্রাম, অন্য একটা পলিটিক্যাল পার্টির। তো প্রোগ্রামে যাওয়ার পথে সে আমাকে জিজ্ঞেস করছে যে বন্ধু তুমি অ্যালায়েন্স করো না কেন? তখন আমি তার এই প্রশ্ন উত্তরে বললাম যে বন্ধু আমি তো কোনো অ্যালায়েন্স করবো না, কারণ এখন যে বাংলাদেশের যে প্রসঙ্গটা আসছে সেটা দিন দিনেই জোট সরকারের প্রতি যে জনগণের যে গ্রহণযোগ্যতাটা মানে জনপ্রিয়তা সেটা আস্তে আস্তে কমে আসতেছে। ঠিক আছে, অনেক আমরা এগুলো অনেক নেতিবাচক দিক পেয়েছি আর কি। তখন আমি তাকে যেটা বললাম আমি কোনো অ্যালায়েন্স করবো না, আমি সম্পূর্ণ এককভাবে সরকার গঠন করবো, রাষ্ট্রের মতো যাবো, এটা যাওয়ার পথে। ঠিক আছে, তো এই জন্য আমি শুধু এখন তো এখানে আমি বিভিন্ন সময়ে আমি এককভাবে সরকার গঠনের পক্ষে বিভিন্ন মতবাদ প্রদান করেছি। তো আওয়ামী লীগ তারা করছে কি, তারা নিজেরাই তাদের সরে আমি বলেছিলাম এর আগে নির্বাচনের সময় বলেছিলাম যে শরিক দল করে তারা কীভাবে টাকানোর চেষ্টা করেছিল, যদিও গ্রহণযোগ্য নির্বাচন আগে মানিয়ে, তারপরেও আমরা এগুলো আসছিল, পরে আমরা বলছিলাম জোট সরকারও অনেক তারিখ তাদের বিরুদ্ধে গিয়েছিল। ঠিক আছে, তো 24 নির্বাচনে কিন্তু তারা সম্পূর্ণভাবেই, যদি সেটা অবৈধ অগণতান্ত্রিক মতো সরকার গঠিত সরকার ছিল, নির্বাচনটা অংশগ্রহণ করেছিল সেটাও একটা প্রাথমিক নির্বাচনের মাধ্যমে, তারপরও মানে ব্ল্যাকমেলের উপর যে ব্ল্যাকমেল আগে যেটা বলে জনগণের সাথে ব্ল্যাকমেল করা হচ্ছিলই, তারপর তার শরিক দলগুলোর সাথে ব্ল্যাকমেল করেছিল। ঠিক আছে, বিভিন্ন শরিক দলগুলো তারা বিভিন্নভাবে ছোটো গিয়েছিল। আপনারা জানেন ধরো 300 আসনে প্রার্থী দিতে চেয়েছিল, ওটা কিন্তু সেই আমার গৃহীত পদক্ষেপ থেকে তারা এই কাজটা করে করতে চেয়েছিল, যেটাকে আমরা মেধাস্বত্ব অপরাধ হিসেবে বিবেচনা করি। মনে করেন আমার দল একটা পরিকল্পনা গ্রহণ করলো, সাপোজ আমি পরিকল্পনা গ্রহণ করলাম যে বাংলাদেশ যা, সাপোজ আমি তো একটা স্ট্যাটাসে বলেছি যে আমি বাঁধ নির্মাণ করব। মনে করেন আমি বাংলাদেশে যে ফেনী কুমিল্লা নোয়াখালী অঞ্চলে বন্যা হচ্ছে, আমি বন্যাটাকে এই ধরনের বন্যা যাতে আর না হয় এই জন্য আমি বাংলাদেশ সীমান্তে যদি বাঁধ দিই, যদি আমার একটা পরিকল্পনা দিন এখন আছে, হ্যাঁ, যে আমি যে একটা বাঁধ নির্মাণ করি, একাধিক বাঁধ নির্মাণ করি, হ্যাঁ, এটা হচ্ছে আমার দলের একটা পরিকল্পনা যে আমার হলে সব কিছু ঠিক হলে আমি এখানে বাঁধ নির্মাণ একটা করতে পারি। এখন আপনি সরকারে আছেন অথবা আপনি অন্য একটা দলে আছেন, আমি যে সরকার আছে সেটা নিয়ে বলবো। আপনি সরকার আছে, আপনি কোনো কিছু জেনে গেলেন, জেনে গিয়ে আপনি করলেন কি এই বাঁধটা আপনি নির্মাণ করে ফেললেন। ঠিক আছে, তো এটা কিন্তু আসলে ঠিক না। ঠিক আছে, এই যে অপরাধটা, এই ধরনের অপরাধকে আমরা মেধাস্বত্ব অপরাধ হিসেবে বিবেচনা করি। ঠিক আছে, তো আমেরিকা কিন্তু এই ধরনের অপরাধ করেছে, যা বিভিন্ন অপরাধ এছাড়াও আপনারা জানেন যে ওরা নিজেদের দলীয় আদর্শ থেকে বিচ্যুত হয়ে, হ্যাঁ, ওরা কার আদর্শ ধারণ করেছিল আমি এর আগে অনেকবারই বলেছি কী করেছিল, এগুলো আপনারা খোঁজ দিলে হয়তো জানতে পারবেন, দেখতে পারবেন যে আমেরিকা কিন্তু এদের মেধাস্বত্ব অপরাধের সাথে জড়িত ছিল, যেখানে তাদের পতনটা খুবই শোচনীয়ভাবে হয়েছে। ঠিক আছে, একটা রাজনৈতিক দলের মূল অ্যাক্টিভিটিস থাকে তাদের আদর্শের উপর ডিপেন্ড করে, তার নীতি, আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য। কিন্তু আওয়ামী লীগ তাদের যে নীতি, আদর্শিক ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার আদর্শ থেকে যদিও সভাপতি প্রতিষ্ঠাতা ছিলেন অন্য একজন, তারপরেও কোনো এক সময় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, হ্যাঁ, দেশের প্রতিষ্ঠাতা, দেশের প্রথম রাষ্ট্রপতি, তার আদর্শ দলীয় আদর্শ হিসেবে বিবেচিত হয়ে গেছিল। তারপর তার কর্মী সদস্য সেটা করে আসে, কিন্তু একসময় হঠাৎ করে আওয়ামী লীগ এ ধরনের মানে লাইনচ্যুত হয়ে গেছিল, যেরকম তারা দলীয় আদর্শে বিচ্যুত হয়ে গেছিলো, বিভিন্ন মেধাস্বত্ব অপরাধের সাথে জড়িত ছিল, এরকম তাদের প্রথমটা শোচনীয়ভাবে হয়েছে। তো আরেকটা মেসেজের মধ্যে দিয়ে ফেলি, তো আপনারা অন্যান্য রাজ্যের দল, অন্যান্য ব্যক্তিবর্গ যারা আছেন, ওদের বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট, আপনারা যদি এই ধরনের মেধাস্বত্ব অপরাধ জড়িত হয়ে থাকেন, আমার বিভিন্ন নীতি আদর্শ, আমার দলীয় রাজনীতি, নীতি আদর্শ, লক্ষ্য উদ্দেশ্য যেগুলো আছে এগুলো কিন্তু আমার দলীয় সদস্য ছাড়া অন্যান্য রাজ্য, বিশেষ করে অন্যান্য দলীয় সদস্য করতে পারেন, আমাদের নিষেধাজ্ঞা দেওয়া আছে। কারণ আপনারা যদি সেগুলো করেন তাহলে আপনার মেধাস্বত্ব অপরাধ করার অপরাধে মানে অভিযুক্ত হবেন, অপরাধী হবেন। এক্ষেত্রে আপনাদের অবস্থানটা সেরকমই হতে পারে, এটা ইনি সরকারি হোক আর যাই হোক, মানে সরাসরি যেটা মেসেজ দেওয়া যায় সেই মেসেজটা সেরকম। আর যাক, আমি আজকে আমার বক্তব্য তাহলে আমি ভাবছিলাম আজকে শর্টকাট করে ফেলবো, এখন থেকে আরও দীর্ঘায়িত হয়ে গেছে বোধ হয়। হ্যাঁ, এই তাহলে আমার আজকে যে মূল কথা হচ্ছে এটাই যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, আমরা স্বাধীন দেশ হিসেবে আমরা যে কোনো সংগঠনেরই, আন্তর্জাতিক সংগঠনের সংস্থা সদস্যপদ গ্রহণ করতে পারি এবং আমাদের যে কোনো আন্তর্জাতিক সংগঠনের সদস্যপদ ত্যাগ করতে পারি, এবং আমরা দেশের আইন মোতাবেক ন্যায় নীতি, সামাজিক মূল্যবোধ অনুযায়ী আমরা যে কোনো সংগঠনের বিরুদ্ধে যদি তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ পাওয়া যায় তাহলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে এক পাও পিছু পা হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।